আচ্ছা স্যার, একদিন উপপাদ্যটা রিভাইজ দেবেন? উপপাদ্য? হ্যাঁ, সেটা করে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি আগের দিন মানে নেক্সট ক্লাসের আগে আমি আরেকবার ভালো করে উপপাদ্যটা একটু দেখে নেবো, তারপর একটু রিভাইজ দেবেন। ধরো নেক্সট উইকে মনে হয় হচ্ছে তোমার টেস্ট থাকবে কোনো না কোনো একটা। আচ্ছা স্যার, শুধুমাত্র যেই দিন আর্টস গ্রুপের টেস্ট থাকবে তার আগে একটু হুম, আমাকে বলে দেবেন, বাই চান্স যদি স্যার বলতে ভুলে যায়। ঠিক আছে, আর্টস এরই টেস্ট নেব, কারণ হিস্ট্রি জিওগ্রাফিটা তো অনেক দূর এগিয়েছে, হুম। তো সেইটারই সেটা কালকে স্যার বলবে। আচ্ছা, কালকে কি আমাদের তাহলে আর্টস গ্রুপেরই হচ্ছে? কোনটা কালকে? হ্যাঁ। হ্যাঁ, কালকে আর্টস এরই হবে। আচ্ছা, আর স্যার যিনি ইংলিশ পড়াবেন তিনি কি আমাদেরকে রাইটিং গুলো লিখে দেবেন তো? হ্যাঁ, মানে যা যা প্রয়োজন মোটামুটি সবই লিখে দেবে, মানে লিখিয়েও দেবে বা তোমার নোট হিসাবে তোমাকে দিয়েও দেবে। এবার দেখো, এখানে আমরা শতকরা বলতে 100 এর রেসপেক্টে করবো, তাই তো? মানে যেমন ধরো এখানে বলছে 5%। 5% কথাটার মানে হচ্ছে 5/100। তার মানে আমরা শতকরা থেকে ভগ্নাংশে আসছি, তাহলে শতকরা থেকে ভগ্নাংশে আসতে গেলে আমরা 100 দিয়ে ডিভাইড করছি, যেটা তোমরা ক্লাস ওই 5 টাইপে হবে মনে হচ্ছে। শতকরা থেকে ভগ্নাংশ বা ভগ্নাংশ থেকে শতকরা, মানে যখন তুমি শতকরাতে যাবে তখন কি হবে, ইনটু করবে, তাই তো? যেটা আগে পড়ে এসেছো। মানে ধরো কোনো সংখ্যা আছে 25%, মানে 25 আছে, তুমি তাকে পার্সেন্টেজে নিয়ে যাবে, তাহলে কি করে নিয়ে যাবে? তখন 100 দিয়ে মাল্টিপ্লাই করো। 75% মানে তো 75/100। 75 মানে 75/100। এবার তোমাকে যদি, এটা হচ্ছে পার্সেন্টেজ থেকে যাচ্ছ, এখানটা অনেকটা ঐকিক নিয়মের মতো নয়। যেমন ধরো এখানে বলেছে আমার থেকে দাদা শতকরা কত টাকা, শতকরা কত টাকা বেশি আছে হিসাব করো। বলছে যে 75 টাকা, আর এখানে 50, মানে এখানে তার আগে অঙ্কটা আছে। এই যে এখানে বলছে যে দাদার কাছে 75 টাকা, আমার কাছে 50 টাকা এবং বোনের কাছে 35 টাকা। তাহলে আমার থেকে দাদার শতকরা কত টাকা বেশি আছে। মানে এখানে যখনই শতকরা ক্যালকুলেট করবে, যেমন ধরো এখানে 75 মাইনাস 50 করেছে দিয়ে 25, এবার তোমার কাছে কত রয়েছে, 50 টাকা, সেই জন্য এখানে 50 দিয়ে ডিভাইড হয়েছে, বা 50 টাকায় বেশি আছে 25 টাকা একটাই কত, সেটা করেও করতে হবে। মানে এইটা বেসিক্যালি ঐকিক নিয়মেই ম্যাক্সিমামটাই হয়ে যাবে। শতকরা খুব সোজা কিন্তু। স্যার এই শতকরা ওই যে যেগুলো 17, 18 থেকে 15, 16, 17, 18 এই অঙ্কগুলো বেশিরভাগটাই কেমন জানি মিশ্রণ টাইপের দিয়ে দিয়েছে, মানে সব খিচুড়ি করে দিয়েছে। খিচুড়ি তো একটু করবে। 15, 16, 17, 18 স্পেশালি এই 4টে অঙ্ক। এই 2.4 এরটা করো, 2.3 দাঁড়া, টোটাল অঙ্কটা 2.1, কিন্তু 2.1 এর অঙ্কটা বাঁশ কাঠির অংশ। 2.4 এটা কি এইটার সঙ্গে মিক্সড আছে না আলাদা আলাদা আছে? ওই যে একটা উপরে একটা নীল রঙের মেন অঙ্ক লেখা আছে না, পশ্চিম হ্যাঁ, পাড়ার মাঠে আমাদের ফুটবল খেলা হয়, সেখানে লম্বা বাসে 30% 30% মাটির মাটিতে পৌঁছায়। পোতা আছে, এবার ওইখান থেকে করে দিয়েছে। এটা খাপচার অঙ্ক, এখানে ত্রৈরাসিক। এই 5 এর অঙ্কটা করো দেখি, 5 এরটা
ওই পহলমপুর যেটা বলেছে এটা করতে পারো নাকি নিচে দেখি, তারপর আমি বাকিটা বলবো। ফলন 20% বেড়েছে, কোথায় গেল? 20% বেড়েছে, কিন্তু তার জন্য ধান চাষের খরচ 25% বেড়ে গেছে। আগে তিনি 6,000 টাকা খরচ করে 960 টাকা ফলন পেতেন, বর্তমানে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে আগের তুলনায় কত বেশি আয় করেন? ইস, কি বাজে অঙ্ক। এটা এটাও সেই ত্রৈরাসিক নিয়মই করতে হবে অনেকটা। ত্রৈরাসিক পদ্ধতিতে? হুম, করো করো। তো কালকে আসবে তো, না আমি ফোনে কথা বলবো? কালকে আসবে তো? কালকে ধরো তুমি মোটামুটি দুপুর 1টা 1:30 এরকম টাইমে, না ওই লোকটাকে কখন নিয়ে আসবে? এই অঙ্কটা করতে গিয়ে একটু উদাহরণের হেল্প নিতে পারি? কি বলছো? এই ম্যাথটা করতে গিয়ে হ্যাঁ, একটু উদাহরণে হেল্প নাও। ঠিক আছে। কি বলেছে? 20% বেড়েছে। আগে এক একটা লাইন পড়ো, তাহলেই বুঝতে পারো। দুটো কেস আছে এখানে। হ্যাঁ, একটা হচ্ছে ওই ফলনশীল ব্যবহারের আগে খরচ, আর একটা হচ্ছে হুম ফলনশীল ব্যবহারের আগে ফলন কতটা হতো। হুম 20% বেড়েছে, তার মানে 1560, 600 টাকা খরচ। স্যার, ছকটা করেছি। ছকটাতে দেখো,
প্রথমে যদি ধানের ফলন বলেছে 20% বেড়েছে, তাই তো? আর একটা বলেছে ধান চাষের খরচ বেড়েছে 25%। হুম তাহলে আগে তিনি 600 টাকায় খরচ করে 1560 টাকা হুম ফলন পেতেন। হুম এবার বর্তমানে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে আগের তুলনায় কত বেশি আয় করবে? হ্যাঁ, তার মানে আগে ফার্স্টে করেছি অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের আগে খরচ ছিল 100 টাকা, অধিক হুম ফলনশীল ধান বীজ ব্যবহারের পরে হয়েছে 100 প্লাস 100 প্লাস 20 = 120। না 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 না, 20টা হচ্ছে তো ফলন, খরচটা তো হচ্ছে তোমার 25। এখানে দেখো দুটো জিনিস আছে, ধানের ফলন 20%, আর হ্যাঁ ধান চাষের খরচ হচ্ছে তোমার 25%। তাহলে আমরা মানে এখানে এখানে দুটো জিনিস লিখতে হবে, একটা হচ্ছে তোমার অধিক ধান চাষের ফলনশীল খরচ, ধান বীজ ব্যবহারের আগে খরচ পরে খরচ, আর একটা অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের আগে ধানের ফলন আর পরে ধানের ফলন। হ্যাঁ, ধান ব্যবহারের পরে খরচ কত বাড়ছে আর ব্যবহারের পরে। হ্যাঁ, 25টা বেড়েছে, তার মানে 100 প্লাস 25 = 125। তাহলে এবার 600 টাকায় কত হবে ওই ইউনিটের ভিতরে করে ফেলো। আচ্ছা, 125 ইন্টু 600/100। তার মানে তুমি লিখেছো যে ধান, এটা পরে লিখছো তাই তো? হুম তাহলে এখানে লিখবে অধিক অধিক ফলন, তাই তো? ফলনশীল বীজ ব্যবহার করে তার আগের খরচ কত ছিল? 100 টাকা, তাই তো? তাহলে 100 টাকা বেড়ে হয়েছে 125 টাকা। হুম তাহলে 1 টাকা কত? তাহলে 125/100, আর 600 টাকা বেড়ে কত হচ্ছে? 125 ইন্টু 6 হবে। তার মানে কত হচ্ছে? 700। 6 3 18 19 20 21 1 17 18 17 810 হচ্ছে তো। 800 কেন? 6 5 5 36, 6 9, 6 দুগুণে 12, 15 5 750 হচ্ছে। 7 গুণে 12 12 13 14 15। হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার খরচ, অধিক ফলন। এবার হচ্ছে তোমার ফলনটা কত হবে, মানে ব্যবহারের পর ফলন। 100 হতো, তারপর প্লাস 20 হয়েছে তো 120, আর 100 1560 তাহলে কত হবে? মানে অধিক হুম হুম ফলনশীল ধান বীজ ব্যবহারের আগে ধানের ফলন আর একটা অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের পরে ফলন। তো পরের ফলনটা লেখো, ধান বীজ ব্যবহারের, তাহলে এখানে লিখবে ব্যবহারের পরে খরচ 1872 টাকা। অধিক ফলন। তার মানে 100 টাকা বেড়ে হয়েছে 120 টাকা। 120 টাকা। একে কত? 120/100 আর 1560 টাকা, তাই তো? তাহলে এর ক্যালকুলেশনটা করো। 156 ইন্টু 12 হচ্ছে 1872 1872 টাকা। এবারে অঙ্কটাতে 3খানা কোশ্চেন আছে, এবার ভালো করে পড়ো। যে বলছে যে বর্তমানে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে আগের তুলনায় কত বেশি আয় করবে।
তার মানে দেখো মানে তাহলে আয় তার কত টাকা বেড়েছে, মানে 600 ছিল সেটা 1560 হয়েছে, তার মানে বাড়লো কত? তাহলে আগের ফলন 1560 মাইনাস 600। হ্যাঁ, তাহলে আগে লিখবে, আগে তোমার আগের ফলন থেকে, এটা লিখে দিতে হবে কিন্তু, ফলন থেকে আয় হতো 1560 টাকা, সরি আগে 600 টাকা হতো, তারপর অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করা হতো 600 টাকা দিয়ে মাইনাস করে 1160 হুম 1160 টাকা কেন, ঠিক করে মাইনাস করো, 559 হচ্ছে 960 টাকা। হুম এরপরে হচ্ছে বর্তমানে, বর্তমানে তোমার ফলন থেকে আয় কত হচ্ছে, বর্তমানে ফলন থেকে আয় হচ্ছে তোমার 1872, 72 টাকা। তার মানে আগে ছিল 750, হুম তার মানে 1872 মাইনাস 750, তার মানে এখানে 2 2 আর 1 1 1122 টাকা, তাই তো? হুম আর তাহলে বর্তমানে তার আয় কত বেশি হচ্ছে, 1122 মাইনাস 960। হ্যাঁ 960, বর্তমানে তার এগারোশো বাইশ মাইনাস 960 তো 162, দেখো অ্যান্সার মিললো কিনা, কি এত টাকা। অ্যান্সার তো স্যার এটাই বেরিয়েছে। ওটাই থাক 162। এবার দেখো, এবার এক্সারসাইজ আসো, তুমি বাড়িতে এই যে এক্সাম্পল গুলো করে দিয়ে আছে না, হুম নিজে করে দেখবে, এখানে সবকটাই করে দেওয়া আছে, মানে এই প্রসেসে না গিয়ে নর্মাল, যেমন ধরো এই 7 এর অঙ্কটা, 7 এর অঙ্কটা দেখো, মানে এখানে যেমন বলেছে এই পেঁয়াজের দাম, কোথায় গেল? 7 এর অঙ্ক দাঁড়ান হ্যাঁ 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 পেয়েছি, পেঁয়াজের দাম 20% বৃদ্ধি হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা নিজে করে দেখো, বইয়ের প্রসেস ছাড়া। এখন করব? হ্যাঁ এখনই করো। আচ্ছা স্যার এটা এইরকম ছাড়া করবো কি করে, মানে ওই খরচ আর পরিমাণ ছাড়া, মানে ওই দুটো স্টেপ ছাড়া? ওই একবারে ঐকিক নিয়মে করে দেবে। ঠিক আছে ঠিক আছে, করছি করছি এক মিনিট। ওই তো নিচে দেখো না, যেটা 20 টাকা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে উল্টো করে করতে হবে। হুম পারবো। এটা তো স্যার করেই দেওয়া আছে, আপনি অন্য কোনো একটা অঙ্ক বলুন না। হ্যাঁ তো এটা করে, এটাই আমি বলতে চাইছি যে যে এক্সাম্পলের যতগুলো অঙ্ক আছে তুমি নিজে একবার করে করে দেখবে। আচ্ছা আমি যখন করব তখন কি ঐকিক নিয়মে করব নাকি ত্রৈমাসিকে করব? ঐকিক নিয়মই করো, ঠিক আছে। কারণ ঐকিক নিয়মটাতেই মনে থাকবে বেশি। এবার প্রথমে কোষে দেখো 11 এর 1 এর অঙ্কটা করবে, 1, তারপরে আগেরটা ভগ্নাংশ, আগে আগেরটা করো,
আছে। হয়ে গেছে? 6 টাকা। হ্যাঁ, 6 টাকা। তার মানে তুমি কি লিখছো? 50 ইন্টু 12/100। হ্যাঁ, তার মানে 100 টাকায় ওটা ওরকম লিখেছোটা করে কি? করিনি, ওটা করেছি 50 টাকার 12% খরচ করেছি। এখানে হুম 12% মানে 12% ইকুয়াল টু 12/100 করেছি, দিয়ে তারপর করেছি 50 ইন্টু 12/100। তার মানে তুমি এরকম করে দিয়েছো যে 50 টাকার 12% মানে 12/100 হ্যাঁ এরকম করে দিয়েছো তো? হ্যাঁ, দিয়ে দিয়ে তোমার 30 এখানে টাকা চলে গেছে। এটা 2, এটা দিয়ে কেটে 6, হ্যাঁ মানে 6 টাকা। মানে এইটা লিখলে নাম্বার দেবে, নাম্বার কাটবে না, একটা লাইনই হয়ে যাচ্ছে। মানে হুম। তুমি এটা প্রথমে স্টেটমেন্টে লিখে দিতে পারো, বা এরকম লিখতে পারো যে 100 টাকায় 12 টাকা, মানে ঐকিক নিয়মে ওটা নর্মালি। আরেকটু লিখেছি, মানে শুরুতে লিখেছি 50 টাকার 12% খরচা করেছি, দিয়ে তারপর হুম লিখেছি নিচটায় 12% ইকাল টু 12/100, তারপর ওই হুম আপনি যেটা বোর্ডে করেছেন ওটা করে দিয়েছি, দিয়ে তারপর অথর দিয়ে লিখেছি আমি 6 টাকা খরচ করেছি। ব্যাস, তাহলে করলেও হবে। তারপর একটা করো, তারপর একটা সোজা। হ্যাঁ, ওই গালাগুচ্ছে শুধু শূন্য দেওয়া আছে। হ্যাঁ, এবারে তিনেরটা 80 টাকার 15%, যেটা আমি এইমাত্র করলাম। 50 টাকার 12%। হ্যাঁ, ওটাও তো 80 ইন্টু 15/100। হ্যাঁ, 15/100। তারপর সবকটাই একই টাইপের। হুম। তারপরে টেবিলটাতে যেটা আছে শতকরা বলে দিয়েছে, সেটাকে ভগ্নাংশ আর দশমিকে লিখতে বলছে। এটা স্যার হোমওয়ার্ক দিন। হ্যাঁ, এটা হোমওয়ার্কে থাক। তুমি ওই 6 অঙ্কটা করো। এই যে দেখুন কেমন মিশ্রণ টাইপের দিয়েছে। না, এটা তো অংশতে দিয়েছে, কিন্তু তুমি এমনি ক্যালকুলেশন ইজি করলে আছে, করতে পারবে। ইজি আছে। করতে পারবে, আগে ট্রাই করো, তারপর আমি বলছি। এটা পারবো। ঠিক আছে, করো দেখি। করো, আমি 2 মিনিটে আসছি। ওকে স্যার। হুম। স্যার হয়ে গেছে, বলবো? দাঁড়াও। হ্যাঁ। হ্যাঁ, প্রথমে বলো এবার কত অ্যান্সার কত প্রথমে বেরিয়েছে। ওই কি বলে অক্সিজেন বেরিয়েছে, কারণ অক্সিজেন হচ্ছে
66 পূর্ণ 2.3% আর হাইড্রোজেন হচ্ছে 33 পূর্ণ 1.3%। হ্যাঁ মানে এটাকে করেছে যে প্রথমে এদের জলেতে হাইড্রোজেন আর অক্সিজেন বলেছে 2:1। আনুপাতিক ভাঘাত দিয়ে করেছি। হ্যাঁ সেটা দিয়েও করতে পারো। তার মানে আমি এখানে এরকম ভাবে লিখছো, 6 অঙ্কটা দেখো যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত এবার লিখে লিখে করেছো তো 2:1। তাহলে মোট অংশ সমান লিখছো। তারপর করেছি জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাঘাত 2/3 আর জলে অক্সিজেনের আনুপাতিক ভাঘাত 1/3। তারপর করেছি কোথায় গেল, হ্যাঁ জলে অক্সিজেনের শতকরা পরিমাণ দিয়ে কি বলা আছে 2/3 × 100 = 203। তারপর সেটাকে ডিভাইড করে করেছি 66 পূর্ণ 2.3%। 1/3 অংশ, এগুলো সব অংশ লিখবে। হ্যাঁ অংশ না, আমি যেহেতু হার লিখেছি এত হারে আছে তাই আর অংশটা লিখিনি। তাহলে সেটাও করতে পারো। তার মানে এবার হাইড্রোজেনের শতকরা পরিমাণ, তাহলে জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ 2/3 × 100 = 200/3। এবার সেটাকে ডিভাইড করে 66 পূর্ণ 2/3। 2/3 × 100। এটা 200/3 করেছিলাম, তারপর উত্তর দেখলাম পূর্ণ তো দেওয়া আছে, তারপর সেটা করে তারপর পার্সেন্ট করেছি। আচ্ছা 200/3% মানে তাহলে জলে তাহলে 100/3%। হ্যাঁ বা মাইনাস করে দিলেও হবে। শতকরা পরিমাণ তাহলে 1/3 × 100 মানে 100/3%। ব্যাস, এটা তার মানে হয়ে গেল। এখানে অনেকগুলো অঙ্ক আছে। স্পেশালি দেখুন ওই 15, 16, 17, 18 অঙ্কগুলো কি বিচ্ছিরি। এগুলোই পরীক্ষায় আসবে, স্পেশালি ওই 16 অঙ্কটা। হ্যাঁ তো 16 অঙ্কটা আগে 15 অঙ্কটা হোক, মানে 14 অঙ্কটা করতে পারবে না, আগে চেষ্টা করবে তুমি। আচ্ছা আমি এটা ট্রাই করব। এখানে আমাদের সবথেকে বিচ্ছিরি অঙ্ক হচ্ছে ওই 16টা, আপনি 16টা বলে দিন। 16টা বলে দেবো, ঠিক আছে তাই হোক। এটা এখানে এই জিনিসগুলো সব থেকে বাজে, যেগুলো ওই দেওয়া থাকে এ বেশি পেয়েছে, ও কম পেয়েছে, এর থেকে এত বেশি পেয়েছে। কেন এগুলো শুনছে খারাপ লাগে নাকি? খুব বাজে। না এখানে বলছে যে পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে, 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা 120 জন। তাহলে হিসাব করে দেখি যে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে। শুধু অঙ্কে A+ কতজন, শুধু বাংলায় এবং উভয় বিষয়ে পায়নি। তো ভালো অঙ্ক। তাহলে কিভাবে করবে আস্তে আস্তে? ফার্স্টে ওই A+ যে সাবজেক্টগুলো পেয়েছে মানে হয়ে গেল বাংলা, অঙ্ক আর উভয় বিষয়, তো ওইগুলো আগে লিখবো। তারপর হচ্ছে ওখান থেকে করার পর ফার্স্টে ওইগুলো লেখার পর তারপর করব শুধুমাত্র বাংলা, শুধুমাত্র অঙ্ক আর উভয় বিষয়। হ্যাঁ তার মানে মোট আগে এখানে লিখে ফেলবে, যেটা দেওয়া রয়েছে আগে লিখে ফেলবে। মোট পরীক্ষার্থী সংখ্যা 120 জন। তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন? 65%। তাহলে ওইটা আগে লিখবে, উভয় বিষয়ে A+ পেয়েছে 65%। আর তাহলে শুধু বাংলায় A+ পেয়েছে কতজন? আচ্ছা স্যার এখানে কি শুধুমাত্র গুলো না বার করলে অঙ্কটা করা যাবে না?
না, তা না হলে স্পেশালাইজ কি করে করবে, এখানে জিজ্ঞেস করেছে। আচ্ছা, ঠিক আছে। শুধু বাংলায় শুধু বাংলায় এ প্লাস পেয়েছি হচ্ছে 70 মাইনাস 65, শুধু বাংলায় সরি 85 মাইনাস 65 দিয়ে 20%। ইকুয়ালস টু 20%। আর শুধু শুধু অঙ্কটা সোজা, এ প্লাস পেয়েছে 70 মাইনাস 65 ইকুয়াল টু 5%। হুম আর কি লিখবে? আর উভয় বিষয়টা তো আর লেখার দরকার নেই। হ্যাঁ, উভয় বিষয় তো লিখে দিয়েছো, উভয় বিষয়ে প্লাস পেয়েছে 65%। তাহলে শুধু যারা পায়নি, মানে টোটাল তাহলে কত দাঁড়ালো? টোটাল 90% হয়ে যাচ্ছে। মানে এখানে যারা এ প্লাস পায়নি, হুম উভয় বিষয়ে যারা এ প্লাস পায়নি তাদের ক্যালকুলেশনটা বলছেন। বাকি পরীক্ষাটা এ প্লাস পায়নি যারা, তার মানে 100 মাইনাস 65 প্লাস 20 প্লাস 5, মানে 100 মাইনাস 90 ইকুয়ালস টু 10%। হুম 10% উভয় বিষয়ে এ প্লাস পায়নি, তাই তো? এবার একটা একটা করে করো, তার মানে আমার এবার করতে 20 পারবো। হ্যাঁ, এবারটা ইজি, এবার করো। হুম তাহলে ফার্স্ট কেস এবার করবো শুধু বাংলা এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, তারপর যেই মানগুলো বেরোবে সেগুলো ওই উভয় বিষয়ে এ প্লাস পাইনির জায়গায় পুট করে দেবো। হ্যাঁ, তুমি এবারে করো একটা একটা করে। 120 ইন্টু 65 বাই 100, তাই তো? না তো 20 দিয়ে করবো তো। কারণ 120 জন তো, 120 জনের 65% উভয় বিষয়ে পেয়েছি। আচ্ছা শুধুমাত্র তো বাংলায় করবো, তাহলে তো 20%টা লেখার কথা। হ্যাঁ, বাংলাতে করতে পারো, আমি এখানে লিখেছি 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে। আচ্ছা উভয় বিষয়ে আমি ফার্স্টে হ্যাঁ, বাংলা দিয়ে করছিলাম, ঠিক আছে উভয় তা বিষয়ে। উভয় বিষয় করো, কোনো প্রবলেম নেই, যে কোনো একটা লিখে লিখে করলেই হলো। 120 ইন্টু 65 বাই 100, হুম এটা হচ্ছে কত? 6 ইন্টু 13 78 জন। 78। হুম, তারপর দু শুধু নম্বর বাংলায় হচ্ছে কত গেল, শুধু বাংলায় 24 জন। 120 ইন্টু 20 বাই 20%, 100। মানে 24 জন। হুম তারপর শুধু অঙ্কে 6 জন। হুম, আর একবারে উভয় বিষয়। এ প্লাস পাইনি, হুম তার মানে 100 জায়গাতে 120 হবে, যেটা উপরে লেখা আছে 100 মাইনাস। হ্যাঁ, মানে তুমি 10% ধরে নেবে, হুম প্লাস পাইনি। আচ্ছা এই 100 টাকা তো আমরা টোটাল ধরেছি, তো এখানে যেহেতু টোটালটা বলে দিয়েছে 120, তো এখানে যদি আমি হুম 120 ধরি সেটাও তো হবে। না, এবার তুমি তিন থেকে যতজন বেরিয়েছে, তিন থেকে অ্যাড করে 120 থেকে মাইনাস করে দিতে পারবো। হ্যাঁ ওটাই বলছি, আমি ওই 100 জায়গাটায় 100 করে লিখেছি, লিখবো দিয়ে মাইনাস দিয়ে যেই পার্সেন্টেজ গুলো দিয়ে আপনি প্লাস করেছেন ওটা ওর হুম যেগুলো জোন বেরিয়েছে মানে কত জন আছে ওইগুলো দিয়ে করবো, যেমন 78 প্লাস 24 প্লাস 6। হুম মানে 12 জন হবে। না করিনি, হ্যাঁ 12 জন হবে, 120 মাইনাস 108। হুম হুম
হয়েছে। একই ব্যাপার। তাহলে এই অঙ্কটা তো খুবই সোজা, তুমি দেখে ভয় পাচ্ছ, দেখে অঙ্ক দেখে ভয় পাবে না, বারবার বলছি, মানে পড়লেই অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই বাকিগুলো হোমওয়ার্কে করবে, আজকে সায়েন্সে চলে যাবো।